বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার যেভাবে কূটনৈতিক বিজয় বলে প্রচার করছে, বাস্তবতা কি ততটা হয়েছে? নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ শর্তাবলী, চীন রাশিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, পোশাক শিল্পের খাতের ভবিষ্যৎ এবং সামরিক সক্ষমতার উপর সম্ভাব্য প্রভাব, সব মিলিয়ে বাংলাদেশ কি ধীরে ধীরে একটি নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত হচ্ছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আজ আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন প্রকৌশলী, গবেষক এবং মানবাধিকার কর্মী জিয়া করিম। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনার দর্শক শ্রোতা যারা দেখছেন দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসলে প্রথমেই আমার যে জিজ্ঞাসা থাকবে, জানার ইচ্ছা থাকবে যে সাধারণ মানুষের জিজ্ঞাসা, স্বাভাবিক কারণে আমরা সাধারণ মানুষ, তেমনটি জানার ইচ্ছা আছে যে যুক্তরাষ্ট্র যে ট্যারিফ চুক্তিকে অন্তর্বর্তী সরকার কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে, আপনি কি এই বিজয়ের সঙ্গে একমত, নাকি এটি যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগত আত্মসমর্পণ? যদি এই বিষয়ে আমাদের একটু ব্যাখ্যা দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যাপারটি আমি আমি মনে করি যে এইটা তারা যেটা বলছে, আপনি যদি 20% যেটা তারা বলছে, কিন্তু আপনি বিজেএমইর আজকের যিনি বিজেএমইর এখন যিনি সভাপতি, উনি বলেছেন, যদি এখন সত্যটা খুঁজতে হবে, যে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের যে আগে যে 16% ছিল সেইটার সঙ্গে এইটা 20% অ্যাড হয়েছে, বা 17% থেকে অ্যাড হয়ে এখন টোটাল এসে দাঁড়িয়েছে 37%। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সরকার বিভিন্নভাবে মানুষকে ভুল বোঝানোর জন্য তাদের ব্যাখ্যা তারা দাঁড় করাতে চেষ্টা করেছেন। এখন দেখা যাক যে অন্য আমাদের যে যে চুক্তি হয়েছে, তারাও যেটা বলছে 20%, আসলে 20% না, এটা অনেক বেশি। এখন বিজেএম এর সভাপতি বলেছেন 36.5%, মানে 36.5% ট্যারিফ হয়েছে, তা 20% না। আর একটা হচ্ছে যে এই যে যে আনুষঙ্গিক যে জিনিসগুলো এসে যায়, যে এইটার সঙ্গে আমাদের কম্পিটিটর কারা, ভিয়েতনাম অথবা থাইল্যান্ড, এদের ট্যারিফ কত পার্সেন্ট আছে, এদের আরো কম আছে। আর আপনি যদি দেখেন সবচেয়ে ভালো যাদের আছে, প্রথম সবচেয়ে বেস্ট ডিল তাদের হচ্ছে 10%, তারপরে হচ্ছে 15%, সেটার ভিতর টার্কি আছে, ইভেন ভেনিজুয়েলাও আছে, মালয়েশিয়া আছে, জর্ডান আছে, জাপান আছে, আইসল্যান্ড আছে, তো এরকম অনেক দেশ আছে। এর বাইরে 19% যেটা আছে মালয়েশিয়া, থাইল্যান্ড, যেটা বলছে ফিলিপিন্স, পাকিস্তান, যারা আমাদের কম্পিটিটর। এখন আমাদের কম্পিটিটরের চাইতে আমরা যেটা বলতেছে 20%, কিন্তু আসলে 20% না, 36.5%। সো টোটালে যে দাঁড়িয়েছে আমাদের অনেক বেশি। সো আমরা ডেফিনেটলি এই ব্যাপারে ক্ষতিগ্রস্ত হব। ব্যবসায়ীরা বারবার একই কথা বারবার বলছেন যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং যার জন্য এই কথাগুলো চলে আসছে। আপনি যদি দেখেন যে একে আজাদ, যিনি হামিম গ্রুপের প্রধান, উনি আগে কি বলেছেন এখন কি বলছেন, সেটা দেখলেই অনেক জিনিস বোঝা যাবে যে আসলে সরকার কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। উনি আগে বলছেন যে না, আমরা 2000, যদি 2024 সালে 24-এর জুলাই মাসে ওনার বক্তব্য স্ববিরোধী। উনি তখন বলছেন ডক্টর ইনুসের নেতৃত্বে সরকার ব্যবসায়ীদের সমর্থন আছে, এইটা বলেছিলেন গত বছর 9 আগস্টে। এই বছর জুলাই মাসের 20 তারিখে উনি বলেছিলেন 40 বছরে এমন সংকট দেখিনি। তার মানে ব্যবসায়ীরা বলছেন যে তারা একটা সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, দুর্বিষহ জীবনের ভিতর দিয়ে তারা আগাচ্ছে। এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা মাঝে দেখেছেন অনন্ত জলিল বলেছেন যে আপনারা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়তে পারেন না, সেখানে গুড়িয়ে দিচ্ছেন। এর বাইরে ধরেন আপনি কাঁচামাল আমদানি কোত্থেকে করবেন? কাঁচামাল, এই গার্মেন্টস শিল্পে যে কাঁচামাল, সেটা মূলত আসতো চায়না বা ইন্ডিয়া, অন্যান্য দেশ থেকে, যেখানে তাদের
ক্যারিং কস্ট কম পড়তো। এখন যদি আপনি সেইটা অন্য জায়গা থেকে আনতে যান, আপনাকে দেখতে হবে যে আপনি কত দামে কিনছেন। যদি একটা জিনিস ১০০ টাকায় কিনেন, আর যদি সেইটা আনতে আমাদের দেশে আরো ৫০ টাকা পড়ে, তার মানে ১৫০ টাকা পড়তেছে আপনার মূল্য। এখন সেই ক্ষেত্রে জিনিসের দাম বেড়ে যাবে যখন, কারণ আর যদি এই জিনিসটা আমরা মায়ানমার বা ইন্ডিয়া বা থাইল্যান্ড বা অন্য কোথার থেকে আনতে পারি, তাহলে আমাদের সেখানে কম দামে আনা যাবে। দাম একদিকে দাম কম পড়বে, অন্যদিকে ক্যারিং কস্টটাও কম পড়ে যাবে। তার মানে ওই ১৫০ টাকার জিনিস হয়তো আমরা ১১০ বা ১০০ টাকায়, তাহলে আমরা কম দামে জিনিসটা বিক্রি করতে পারবো, জনগণও উপকৃত হবে আর বিদেশেও আমাদের বাজার ভালো হবে। কিন্তু আমি সেইটা দেখি না যে এই সরকারের, আমি মনে করি সরকার ব্যর্থ, কারণ তারা নিজেরাই বলছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে। কারণ এটা একমাত্র তারাই বলতে পারে যারা নির্বাচিত না, কারণ নির্বাচিত সরকারের হয় একটা জবাবদিহিতার প্রশ্ন থেকে যায় যে তারা এন্ড অফ দ্য ডে সেটা যত খারাপ সরকারই হোক না কেন, সে তার ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে, তাকে তার কাছাকাছি যে দাঁড়াতে হবে, সেজন্য তারা জবাবদিহিতার আওতায় থাকে। কিন্তু যারা জনগণের সরকার না, তাদের জবাবদিহিতার কোনো প্রশ্নই আসে না। আপনি যদি দেখেন মিডল ইস্টের দেশগুলি, তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই সরকারেরও জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা জনগণকে ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে। এইটার সঙ্গে আরেকটা জিনিস এসে যাচ্ছে যে এর বাইরেও যে চুক্তিটা হচ্ছে 25টা যুদ্ধ বিমান কিনবে। এইটা যে কিনতে যে টাকাগুলি লাগবে, এই টাকাগুলি কোত্থেকে আসবে? বাংলাদেশের রিজার্ভে এত টাকা আছে, যদি এই টাকা না থাকে তাহলে এই টাকা ইদার লোন নিতে হবে অথবা জনগণের পর ট্যাক্স চাপিয়ে দিতে হবে। আপনি যদি দেখেন যে এই সরকার আসার পরে ইউনূস সাহেব, উনি প্রথমে যেটা করেছেন, গ্রামীণের যে ৬৬৬ কোটি টাকা মৌকুফ করলেন, আর নেক্সট আগামী ৫ বছর উনি কোনো ট্যাক্স দিবেন না। সেই একই সময়ে উনি আবার জনগণের পরে ভ্যাট চাপিয়ে দিলেন। তার মানে আপনার তো ইনকাম হতে হবে খরচ করতে গেলে, ইনকাম না হলে আপনি খরচ করতে করবেন। ইদার আপনার আয়ের উৎস হচ্ছে মানুষের পর ট্যাক্স চাপিয়ে দেওয়া অথবা কোথা থেকে লোন নেওয়া। তো এইটা করলে তো জনগণের পরে, এখন এর পরবর্তীতে যে সরকার এবে তারাই বিপদগ্রস্ত হবে। এর বাইরেও উনি যেটা করেছেন সবচেয়ে বড়, যেটা জনগণ ঠিক বুঝতে পারেনি, যে এই গ্রামীণের 25% হিস্সা ছিল জনগণের, মানে সরকারের। জনগণই সরকারের মালিক, তো জনগণের। এখন সেইটাকে নামিয়ে 10%-এ আনা হলো। তো আমি একটু দেখছিলাম যে এই গ্রামীণের ইভ্যালুয়েশন কত। আপনি যে আপনার যে চ্যানেলটা আছে, এটা একটা ইভ্যালুয়েশন আছে, বা বাংলাদেশের সামিট গ্রুপ বলেন, সবার একটা ইভ্যালুয়েশন, যার ভিত্তিতে তার যে স্টক সেল হয় বা সবকিছু হয়। তো এইটা $7.4 বিলিয়ন বা এর চাইতে একটু বেশি। তো এটা 15%-এ দাঁড়ায় হচ্ছে $1.2 বিলিয়ন। এটা ইকুইভ্যালেন্সি কত বাংলাদেশের টাকাতে কত টাকা হতে পারে? 16,000 কোটি টাকা। আপনারা 666 কোটি টাকা, এখানে আসছে 16,000 কোটি টাকা, যেটা উনি নিয়ে নিছেন। এবং এই টাকা দিয়ে একটা পদ্মা সেতুর অর্ধেক করা যায়। তাহলে চিন্তা করেন যে কি পরিমাণ টাকা এই ইউনূস সাহেব লুটে নিচ্ছে, এবং ওনার যারা সহযোগী আছেন তাদেরকেও স্কোপ করে দেওয়া হচ্ছে, যে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে দেশটাকে লুটে নেওয়া। আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন সমন্বয়ক গুলশানে আওয়ামী লীগ এক নেত্রীর বাসা থেকে টাকা ধরা পড়েছে। এর বাইরেও একটা গাড়ি থামিয়ে সেটা নিচ্ছিল, সেটা ধরা পড়েছে। এর আগে দেখছেন নাহিদ ইসলামের পিএস, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএস, তারপরে ওদের যে তানভীর যুগ্ম সদস্য সচিব, তারপরে সবাই কোনো না কোনোভাবে সমন্বয়করা বিভিন্নভাবে চাঁদা তুলছে এবং চাঁদার টাকা পাহাড় গড়ছে। কিছুদিন আগে দেখছেন যে ওদের যাকে মাস্টার মাইন্ড বলে ইউনূস সাহেব পরিচয় করিয়ে দিয়েছিলেন, তাকে তার ভাইয়ের কাছে টাকা পাঠিয়েছে। তো এইগুলা হচ্ছে দেশের একটা অরাজকতা থাকলে এইটা করা সম্ভব। অথবা বিভিন্নভাবে তারা যেটা করছে, যে তারা টার্গেট করছে যে একটু সচ্ছল পরিবারকে, যাদের কাছে কিছু টাকা আছে।
এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে পড়ুয়া, যে তোমাকে আওয়ামী লীগ ট্যাগ দিব, না হয় তুমি আমাকে টাকা দাও, না হলে এত টাকা। তখন তারা কি করছে, ওই টাকা দিতে বাধ্য হচ্ছে, না হলে তার ছাত্র জীবন ধ্বংস হয়ে যাবে। যার জন্য এরা বিভিন্নভাবে টাকা তুলছে। যার রিক্সাওয়ালা ছিল, যারা 50 বছরে কোরবানি দিতে পারেনি, তারাই দেখা গেল যে বাড়িতে বিল্ডিং করছে, কয়েক লক্ষ টাকা দিয়ে কোরবানির গরু কিনছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে বাংলাদেশের বাণিজ্য নীতিতে বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে। এটা তো আপনি বললেন, কিন্তু এর বাইরে আমরা আরেকটা বিষয় আপনার একটা পর্যালোচনা শুনতে চাইবো যে যে এনডিএর যে শর্ত অনুযায়ী চীন রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম আমদানি নিষিদ্ধ হওয়ার এক হওয়ার ব্যবস্থা আছে, এবং এটা তো প্রতিরক্ষা খাতে একটা প্রভাবিত করতে পারে। তাছাড়া গার্মেন্টস শিল্পের কথা আপনি বলছিলেন যে 70% কাঁচামাল আসছে চীন থেকে। যদি চীন আনঅফিসিয়ালি যদি রপ্তানি বন্ধ করে দেয়, তখন দেশের শিল্প এবং এই অর্থনীতি কি অবস্থা দাঁড়াবে আসলে? আপনার অর্থনীতি ধ্বংস হবে এবং মানুষের বেকারত্ব বেড়ে যাবে। আপনি যদি দেখেন কিছুদিন আগে এইটা ইউনূস সাহেবের একেবারে কাছের লোক দেবপ্রিয় ভট্টাচার্য, উনি বলেছেন নতুন করে 28 লক্ষ মানুষ বেকার হয়েছে, তার ভিতরে অধিকাংশই নারী। আপনি দেখেন যে এই মায়ানমার জান্তা, যাদের 4জনের এগেনস্টে আমেরিকান গভর্নমেন্ট স্যাংশন দিয়েছিল, তারা একটি তাদের কূটনৈতিক সাফল্য, তারা ওই স্যাংশন বাতিল করতে সক্ষম হয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার, তাদের যদি ট্যারিফের পরিমাণ দেখেন, তাদের ট্যারিফের পরিমাণ কমে গেছে। তাহলে আমাদের রাজনীতির সাফল্য কোথায় আসলো? আমাদের সাফল্য তখনই মনে করব যখন দেখব যে আমরা এইরকম কোনো কিছু করতে পেরেছি। আমরা তো এর আগেও আপনারা দেখেছেন যে যখন বিডার যিনি এখন প্রধান আশিক চৌধুরী, উনি প্রথম এসেই বললেন আমি যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে, কথাটি একটু খেয়াল করে শুনবে, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে এলএনজি চুক্তি করেছি। কিন্তু জিনিসটা বোকাস। একটা এই দেশের কোনো পাওয়ার ইউটিলিটি কোম্পানি বা পাওয়ার কোম্পানি সরকার কোনো ওন করে না, সরকার মালিকানা না, এইটা প্রাইভেটাইজ, 100% প্রাইভেটাইজ। তো এবং তার ভিতরে অনেক বড় বড় কোম্পানি আছে, কমঅ্যাড আছে, এক্সেলান আছে, তারপরে ডুক এনার্জি আছে, কনস্টেলেশন এনার্জি, আমি কন এডিসন আছে। এখন এইরকম কোন কোম্পানির সঙ্গে সে চুক্তি সম্পাদন করেনি। চুক্তিটা করেছিল একটা নো নেম কোম্পানি, যে কোম্পানিটা নতুন এস্টাবলিশড হয়েছে, তাদের কোনো পারমিশন এখনো হয়নি, এবং তারা এখনো প্রোডাকশনে যেতে হবে। তাদের ফার্স্ট প্রোডাকশনে যদি সব পারমিশন ঠিক মতো পায়, তাদের ফান্ডিং হয়, তাহলে প্রোডাকশনে যেতে পারবে 2030 সালে। তাহলে এই সরকারকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? তারা লেফট অ্যান্ড রাইট, ডান দিকে বাঁ দিকে যেদিকে যাচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। তো তাদের এই ব্যর্থতা ঢাকার জন্য বিভিন্নভাবে কোনো কিছু হলেই স্বাধীনতার পক্ষের যে শক্তি, তাদের উপরে হামলা করা হচ্ছে। মানুষের দৃষ্টিশক্তি ঘোরানোর জন্য গোপালগঞ্জে হামলা করা হলো, গোপালগঞ্জেরটাকে সরানোর জন্য আবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ওইখান দিয়ে যুদ্ধ বিমান চালিয়ে সেটাও একটা দুর্ঘটনা ঘটানো হলো। আবার এই একইভাবে এইটাকে সরানোর জন্য আবার আওয়ামী লীগ নেতা কর্মীদের একজন মেজরকে গ্রেপ্তার করে দেখানো হলো আওয়ামী লীগ সন্ত্রাস। আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি, এবং নির্বাচনে তারা ভয় পায় না, এবং নির্বাচন করেই তারা ক্ষমতায় যেতে চায়। সুতরাং এই যে জুজুর ভয় আমরা দেখছি, এইটা বারবার দেখানো হচ্ছে। তো আমাদের, আপনি যদি চায়নার সঙ্গে, চায়নার আমাদের খুব বেশি দূরে না চায়না, আপনি জিনিসপত্র আনতে গেলে তো আপনার সেই সব দেশ থেকে আনতে হবে যেখানে আমাদের খরচ কম পড়বে। আপনি যদি বেশি দামে আনেন, তাহলে আপনার বেশি দামে বিক্রি করতে হবে, দাম বেড়ে যাবে। সেই ক্ষেত্রে কি হবে? তাহলে আপনি ব্যবসা চালাবেন কিভাবে? ব্যবসা তো ধ্বংস হয়ে যাবে। আপনি ধরেন, আমি আপনাকে সিম্পল আরেকটা উদাহরণ দেই। বাংলাদেশে 85% টায়ার বাংলাদেশে গাজী টায়ার যেটা চাহিদা পূরণ করত, বাকি 15% টায়ার বাইরের থেকে আমদানি করা হতো। এখন যখন আপনার শিল্প কলকারখানা গড়ে উঠবে, তার মানে আপনার তখন এমপ্লয়মেন্ট বেড়ে যাবে, আপনি আনএমপ্লয়মেন্ট কমে যাবে।
আর যদি শিল্প কলকারখানা না হয়, আপনি যদি আমদানি নির্ভর হয়, তখন কি হবে? আনএমপ্লয়মেন্টের সংখ্যা বেড়ে যাবে এবং শিল্প কলকারখানা হবে না। তাহলে এইটা হচ্ছে যে সেখানে গাজী টায়ারকে আমরা দেখলাম 2 সপ্তাহ ধরে এই সরকারি পুড়িয়ে দিল, তার ভিতরে মানুষও মারা গেল, শিল্পকে রক্ষা করার কোনো চেষ্টা করা হলো না। তাহলে আপনি যদি শিল্প কলকারখানা রক্ষা না করেন, তাহলে আপনি তাহলে বৈষম্য কিভাবে দূর করবেন? মানুষের অন্ন বস্ত্রের সংস্থান কিভাবে দিবেন? আপনি তো কোনোভাবে দিতে পারবেন না। তাহলে আপনি পুরো আমদানি নির্ভর হয়ে যাচ্ছেন, যেমন বিদেশি মিডল ইস্টার্ন দেশের মতো হয়ে যাচ্ছেন আমদানি নির্ভর। আমদানি নির্ভর হলে তো আপনার 28 যেখানে 18 লক্ষ মানুষ বাস করে, তাদের কর্মসংস্থান কোত্থেকে আসবে? শিল্প কলকারখানা যদি বন্ধ হয়ে যায়, বিজনেস যারা ব্যবসায়ী মহল বলছে যে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ইভেন ওনার কাছের লোকও বলছেন যে শিল্প কলকারখানার অনুদান বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। সেখানে আপনি কিভাবে আশা করেন যে এই যে চুক্তি হয়েছে এটা ভালো হয়েছে? এটা ভালো হয়নি, কারণ এর মাধ্যমে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এবং তারা এমন কোন সাফল্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এই জায়গা থেকে আমি আপনার কাছে আপনাকে আরেকটা প্রশ্ন রাখতে চাই। আপনি তো যুক্তরাষ্ট্রে থাকছেন, সেজন্য জানার ইচ্ছা খুবই, যে এমনি বলা হয় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্ক আছে এবং তাদের ডক্টর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসেছে, এমন ধরনের ঘটনা তো আওয়ামী লীগ থেকে বলছে এবং বিভিন্ন জায়গা থেকে এমনটি খবর আসছে। এই যে ভালো সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের, এই প্রেক্ষিতে দেখছি যে আমরা আজকে জানেন যে যুক্তরাষ্ট্র থেকে 39 জন বাংলাদেশিকে জোর করে ফেরত পাঠানো হয়েছে এবং সরকার এটা কিছু জানে না। তাদের সম্পর্ক কতটা আসলে ভালো যে তারা বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে? এই বিষয়ে আসলে আপনার যুক্তরাষ্ট্র থেকে আপনি যদি একটু আমাদের একটু মূল্যায়ন করেন বা পর্যালোচনা করেন একটু। আচ্ছা, আমি ট্রাম্পের খুব বিগ ফ্যান, আমি অলওয়েজ ট্রাম্পের ফ্যান। তো ট্রাম্পের কথা হচ্ছে আমেরিকা ফার্স্ট। সে ব্যবসায়ী মানুষ এবং ব্যবসা থেকে এসছেন, ওনাকে আমি খুবই পছন্দ করি। তো উনি ওনার দেশের স্বার্থ দেখবেন। আপনি যখন চুক্তি করবেন আপনার দেশের, এটা বলা হয় কারণ হচ্ছে যে ইউনূস সাহেবের পিছনে ব্যাকিং ছিল ডেমোক্রেট এবং হিলারি ক্লিন্টন এবং ক্লিন্টন ফাউন্ডেশনের এবং ডিপ স্টেটের। তো এইটা ঠিক আছে, কিন্তু ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ওইরকম নেই। ট্রাম্প ব্যবসায়ী এবং দেশের স্বার্থ প্রথমে দেখে। এইখানে তাকে ডেফিনেটলি ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আপনি আপনার স্বার্থ দেখবেন, আমিও আমার স্বার্থ দেখব, ট্রাম্প ডেফিনেটলি তার স্বার্থ দেখে সেইভাবে সে বিজনেস দিলে এবং প্রতিটা দেশের সঙ্গে বসে আসো, নেগোশিয়েটিং টেবিলে বসো, আমরা ডেফিসিট যে ট্রেড ডেফিসিট আছে সেটা কমিয়ে ফেলবো এবং আমার দেশ কিভাবে উন্নত হবে। আপনি যদি ট্যারিফ এইখানে 10% আনতে পারতেন, তাহলে বুঝতাম যে বাংলাদেশের কূটনৈতিক বা ব্যবসায়ীদের সাফল্য হয়েছে। বাংলাদেশ এখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আর একটা জিনিস, আপনি যেটা আগে বলছিলাম যে ওনার আশেপাশের লোকজন হচ্ছে চান্দা পার্টি, এনসিপি, ন্যাশনাল চান্দা পার্টি। এখন এই চান্দা পার্টির লোকজনকে যখন বিদেশে পাঠাচ্ছেন, তারা ওই একইভাবে কয়েকদিন আগে দেখবেন কিছু ধরা পড়েছে যারা এই বয়স্কদের টার্গেট করে এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের একটা ভালো ইমেজ ছিল, বিশেষ করে ট্রাম্পের কাছেও বাংলাদেশিদের একটা ভালো ইমেজ আছে। ওনার যে প্রতিষ্ঠানগুলি ছিল সেখানে বাঙালিরা কাজ করতো সুনামের সঙ্গে। কিন্তু এই ইউনূস সরকার এবং তার যে ন্যাশনাল চিলড্রেন পার্টি অথবা ন্যাশনাল চান্দা পার্টি, এরা দেশে চান্দা তুলে এইখানে এসে টার্গেট করে বয়স্কদের এবং তাদেরকে ট্রাপে ফেলে বিভিন্নভাবে এই চান্দা টাকা তুলছে এবং কয়েকদিন আগে ধরা পড়ছে কয়েকজন এবং তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। কারণ এক নাম্বার হচ্ছে যে এইখানে ট্রাম্প প্রথমেই বলছে যে সে অবৈধদের রাখবে না। 2 নাম্বার হচ্ছে সে বলছে যে যারা দেশের বিরুদ্ধে কাজ করবে তাদেরকে এবং ইসলামী জঙ্গিবাদকে সে কখনোই প্রশ্রয় দিবে না। সেইটা প্রেসিডেন্ট ট্রাম্পের যিনি সবচেয়ে গোয়েন্দাদের প্রধান তুলসী গেপার্ডো বারবার বলেছেন বাংলাদেশে এই মৌলবাদের উত্থান হচ্ছে, মৌলবাদকে কোনো রকম প্রশ্রয় দিবেন না এবং যে ধর্ম মাইনরিটিদের পরে কিভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং
বিশেষ করে ক্যাথলিক এবং উপজাতীয় বিভিন্নভাবে যে 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 তাদের উপরে হামলা মামলা হচ্ছে। কিছুদিন আগে একটা মন্দির ভাঙা হলো, হিন্দু মহিলাকে বিবস্ত্র করে রেপ করা হলো, অথবা এই যে এইগুলো সরকার জানে। সুতরাং তারা চায় না যে এইগুলি ঘটুক, এবং উনি যে লোকগুলিকে, ওনার যে লোকগুলি, এই যে এগুলো দেখবেন, এগুলো ওনারই লোক, এরা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে ধোঁকা দিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করে, যার জন্য এরা ধরা পড়েছে এবং এদেরকে দেশে পাঠিয়ে দেবে, এটা স্বাভাবিক। আমিও চাই এদেরকে দেশে পাঠিয়ে দিক, কারণ এরা বাঙালির নামে একটা কলঙ্ক। এদেরকে দেশে পাঠানো উত্তম, এবং আমি এটা 100% সমর্থন করি। এবং এই ব্যাপারে ট্রাম্প যদি মানে ইউনুস সরকার যদি বাইডেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যায়, কোনো এই ব্যাপারে কোনো সহযোগিতা পাবে বলে আমার মনে হয় না, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এইটা কোনো সহযোগিতা দিবেন না। এই ব্যাপারে ডেফিনেটলি কূটনৈতিক তারা সফল হতে পারেনি, কারণ হচ্ছে যে তাদের কথা এবং কাজের মিল নেই, বা তারা ক্ষমতায় থাকার জন্য ইউনুস সাহেব ধর্মীয় উগ্রবাদকে তারা লেলিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়। আপনি দেখবেন একটা মেয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কিভাবে ওড়না গায়ে দিবে, সেইটা যদি বলা হয় এবং তাকে যদি নাজেহাল করা হয়, তখন সে থানায় কমপ্লেন করলো, যাকে ধরা হলো তাকে এই তৌহিদি জনতার নামে তাকে বের করে ফুলের মালা দেওয়া হলো। কই, তাকে তো আবার যারা বিভিন্নভাবে যে বিভিন্ন উপাসনালয়, হিন্দু উপাসনালয় বা আহমেদী কমিউনিটির বাড়িঘর ভেঙেছে, তাদেরকে তো ধরা হয় না। ধরা হচ্ছে কাদের? নিরীহ যারা বিরোধী দল করে, যারা স্বাধীনতার কথা বলে, ৭১-এর কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, তাদেরকেই বারবার ধরা হচ্ছে। কিন্তু আপনি যে রাজনীতি করেন, এই ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থ, যে তারা এইগুলির দিকে নজর দিচ্ছে না, যার জন্য বিদেশি কোনো দেশ এই সরকারের, আমার মনে হয় না এই সরকার মানে আস্থা আছে এবং আস্থা থাকবে। আপনি এই জায়গা থেকে যেহেতু রাজনীতির বিষয় এবং বহির্বিশ্বের সঙ্গে তুলনা করছেন, আপনি এই জায়গা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। আপনি জানেন যে আগস্ট ঘিরে অন্তর্বর্তী সরকার বলছে যে বাংলাদেশে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করতে পারে। এদিকে দিল্লিতে আমরা খবর পেলাম যে দিল্লিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং রণনীতি তৈরি করছেন। যদি কোনো রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশে তৈরি হয়, তখন আসলে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হতে পারে? তারা কি চোখ বন্ধ করে ডক্টর ইউনূস সরকারকে সমর্থন দিয়ে যাবে, নাকি মানবাধিকার ইস্যুতে জনগণের পক্ষে তারা যুক্তরাষ্ট্রের অবস্থান থাকতে পারে? আপনার পর্যালোচনা আসলে কি বলে? আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প অলওয়েজ উনি কোনো ওয়ারে যায় না। দু একটা ইনসিডেন্ট থাকতে পারে, কিন্তু উনি ওয়ারের পক্ষে না। আর ইউনূস সাহেব যেটা বলছেন এটা হচ্ছে প্রোপাগান্ডা। আমি যেটা আগেই বলছিলাম যে বিভিন্নভাবে আপনি দেখেন অগাস্ট মাসে বিভিন্ন বঙ্গবন্ধুকে, এবং শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা বঙ্গবন্ধুকে সপরিবারে ওইখানে শিশু রাসেল ছিল এবং মহিলা ছিল যারা প্রেগনেন্ট, তাদেরকেও হত্যা করা হয়েছে। জেলখানায় ৪ নেতাকে হত্যা করা হয়েছে। 2021 সালে 2004 সালে 21শে অগস্টের মতো গ্রেনেড হামলা করে তৎকালীন বিরোধী দলীয় নেত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এইটা অগাস্ট মাসে বিভিন্নভাবে আওয়ামী লীগের প্রতি দমন নিপীড়ন চলতে থাকে। এইটা তারই একটা অংশ। এটা ইউনূস সাহেবের একটা প্রোপাগান্ডা। ওরা বিভিন্নভাবে ন্যারেটিভ তৈরি করে। এই ন্যারেটিভের আওতায় বিভিন্নভাবে তারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করতেছে। আপনি যদি দেখেন যে এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সরি ওদের নাহিদ ইসলাম বলেছেন তারা এই ভাসানীর আদর্শে বিশ্বাসী। তো ভাসানী কি বিশ্বাস করতেন দেখা যাক। করাচিতে 9ই মার্চ ন্যাপ প্রধান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন যে কিয়ামত পর্যন্ত পূর্ব এবং পশ্চিম পাকিস্তান এক জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকবে। তার তারা কি সেটা বিশ্বাস করে? তাহলে এখন
যেটা আমি আমি মনে করি যে এইটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা চালানো, যে আওয়ামী লীগের প্রতি দমন নিপীড়ন চালানোর জন্যই তারা বারবার বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে অপচেষ্টা চালায়। তা আপনি যদি দেখেন এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের 7 দফা দাবি দিয়েছে, আপনি দেখেছেন কিনা জানি না। তাহলে তার ভিতরে তারা 1901, আমার প্রশ্ন, তারা বলে স্বাধীন হয়েছে। কার থেকে স্বাধীন হলে? কোন দেশ থেকে আপনারা স্বাধীন হলেন? একটা শিশু একবার ভূমিষ্ঠ হয়, শিশু 2 বার ভূমিষ্ঠ হয় না, মায়ের পেট থেকে একবার বেরোয়। তাহলে আপনি স্বাধীনতা বলছেন স্বাধীন? আমরা তো 90-এর আন্দোলনও দেখেছি, 90-এর আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত ছিলাম, ভালোই যুক্ত ছিলাম। তো এখন তখন কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল? অথবা 96 সালে যখন খালেদা জিয়ার পতন হয় তখন কি বাংলাদেশ আবার স্বাধীন হয়েছিল 3rd টার্ম? অথবা 2007 সালে যখন বেগম জিয়াকে আন্দোলনের মুখে বেগম জিয়ার পতন ঘটে তখন কি আমরা আবার স্বাধীন হয়েছিলাম? একটা সরকারকে আন্দোলনের মুখে চলে যেতে হতে পারে বা আর, কিন্তু সেইটা কোনো স্বাধীনতা না। কারণ এইটা একমাত্র দেখবেন স্বাধীনতা বিরোধীরা এই কথা বলে, কারণ এই কথাগুলো ন্যারেটিভগুলো তৈরি করছে এই বিএনপি না জামাত এবং এনসিপি। দেখেন এই কিছুদিন আগে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি নায়েবে আমির জামাতে ইসলামের, উনি বলেছেন যে এই নাহিদ ইসলামকে ওরা মেন্টরিং করেছে, ওরাই করেছে, এটা ওরা বলছে। আবার এবি যখন দেখলো যে ওদের নিবন্ধন বাতিল হয়ে গেল তখন কিন্তু ওরা এবি পার্টি ফর্ম করে, এবং এবি পার্টির যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা সব শিবির করত, এরাও শিবিরেরই অংশ। হচ্ছে 1 নম্বরে যদি জামাত ইসলামী বি পার্টি হচ্ছে 2 নম্বরে, সি হচ্ছে 3 নম্বরে হচ্ছে এনসিপি। এরা সবই এই স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধীদের অংশ। আপনি এই মানে কিছুদিন আগে দেখে থাকবেন যে আসিফ নজরুল একটা বক্তব্য দিয়েছিলেন, তখন অভিনেত্রী শাওন তার পাল্টা জবাব দিয়েছেন যে আপনার দাদা শ্বশুর কি ঠাটা পড়ে মারা গেছিল। তো এইভাবে তারা বিভিন্নভাবে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, 71কে প্রশ্নবিদ্ধ করতে চায়, এটা তার একটা অংশ। এবং আমি যেটা দেখেছি যে এই সরকার ব্যর্থ। এই আপনি যদি দেখেন যে এই কয় মাসে কত মানুষ মারা গিয়েছে। জি, আপনি সুন্দর করে বিশ্লেষণ করলেন। শুধুমাত্র রাজনীতি নয়, যে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তিতে শুরু করে শুল্ক এবং অর্থনীতি পর্যালোচনা সবই করলেন। আসলে আমরা বুঝতে পারলাম এবং আশা করি যে আপনার এই পর্যালোচনার মাধ্যমে দর্শক সেটি বুঝতে পারবে, এবং আপনি এতক্ষণ ধরে সময় দিলেন। আশা করি এই সময় আগামীতেও আপনারা দিবেন এবং আপনার কাছ থেকে আমরা এই ধরনের বিশ্লেষণ শুনবো। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে প্রকৌশলী এবং মানবাধিকার কর্মী জিয়া করিমের বিশ্লেষণ। এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে আপনারাও জানাতে পারেন, কমেন্ট সেকশনে আপনার মতামত লিখুন এবং ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।